এই সাধারণ ছাত্র যারা এখন ছাত্র নেতা হয়ে গেছেন, সমন্বয়ক হয়ে গেছেন, অনেকে মন্ত্রী হয়ে গেছেন। আবার কেউ মন্ত্রী না হয়েও মন্ত্রীর মতোই তারা ক্ষমতা ভোগ করছেন। তারা একটি রাজনৈতিক দল গঠন করছেন এবং এই রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া কেমন হবে, কারা থাকবে, কি থাকবে এগুলো নিয়ে বাংলাদেশে মোরাললেস আলোচনা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের যে নিষ্ঠুর বাস্তবতা, সেই নিষ্ঠুর বাস্তবতা হলো যে ছাত্রদের সম্পর্কে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, তাদের সম্পর্কে মানুষের যে মর্যাদাবোধ ছিল, স্নেহ ছিল, সমর্থন ছিল, সেটি এই মুহূর্তে নানা কারণে বিতর্কের মধ্যে পড়েছে। নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হচ্ছে এবং গত কয়েক মাসে তাদের যে ক্ষমতা ছিল, বৈভব ছিল, ইনফ্লুয়েন্স ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এটিও এখন রীতিমতো তলানিতে পৌঁছে গেছে। আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বলেন, রাজু ভাস্কর্যের সামনে পেছনে বলেন, শাহবাগে বলেন, সব জায়গাতে তাদের মধ্যে যে পারস্পরিক যারা এই ছাত্র নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি এখন আগের মতো নেই। যারা আমরা সামাজিক মাধ্যমে কথা বলছি, আমরা অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছি এবং তাদের সম্পর্কে নানা রকম অপবাদ দিচ্ছি। অনেকে তাদেরকে বিষোদ্গার করছি, গালাগাল দিচ্ছি, তাদের অমঙ্গল কামনা করছি ইত্যাদি অনেক কিছু। আমি আসলে প্রথম থেকেই তাদের সঙ্গে আমার যেমন কোনো পরিচয় ছিল না, এখনও যেমন নেই, আর তাদের সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা বলিনি, এমনকি ইতিবাচক কথাও বলিনি। আমি কেবলই মাত্র তাদের ব্যাপারে আগেও যেভাবে কৃতজ্ঞ ছিলাম, এখনও কৃতজ্ঞ আছি এবং আগামী দিনগুলোও তাদের সম্পর্কে আমি কৃতজ্ঞ থাকব। কারণটা হলো এই, শেখ হাসিনার যে নির্মম এবং নিষ্ঠুর শাসন, সেই শাসনে আরও অনেকের মতো আমিও ক্ষতিগ্রস্ত ছিলাম। আমি মনে প্রাণে আশা করেছিলাম যে এর একটা অবসান হোক, কিন্তু আমার আসলে শক্তি ছিল না। আমি সাহস দেখিয়েছি আমার লেখনীতে, সাহস দেখিয়েছি আমার বক্তব্যে, চলাফেরাতে, কিন্তু এটা একটা সিঙ্গেল ইউনিট। এই একক জায়গাতে থেকে যতটুকু করা সম্ভব আমি সেটা করেছি এবং আমি জানি যে আমি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে আমার অবস্থান থেকে সারাক্ষণ শুধু গালাগালি করি, সারাক্ষণ শুধু নেতিবাচক কথা বলি, লেখালেখি করি শেখ হাসিনার বিরুদ্ধে, তার সরকার একটা পশমও টলবে না। কিন্তু তারপর আমি করে গেছি। তো এই করার ফলে কি হলো, আমার ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা থেকে শুরু করে আমার ব্যক্তিগত নিরাপত্তা, ধনসম্পদ সব কিছুই হুমকির মুখে পড়তে একেবারে যখন নিঃশেষ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছিলাম, সেটা সেই জুলাই মাসের মধ্যেই চিন্তা করেন যে জুলাই মাসের যখন শুরু হলো তখন আমি একেবারে দুরবস্থার অতলান্তে পৌঁছে গিয়েছিলাম। আমার মতো জামাতের একই অবস্থা ছিল দল হিসেবে। জামাতের আমিরও ব্যক্তি গোলাম মোল্লা রনির চাইতেও খুব খারাপ অবস্থায় ছিলেন। আমি যেখানে ছিলাম আমার চেয়ে 100 গুণ খারাপ অবস্থাতে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসের মতো মানুষ, সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ, এখন যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই, রুহুল কবির রিজভী সাহেব মানুষ, আমার এই দুরবস্থা আমি যেটা বর্ণনা করলাম তার চেয়ে শত গুণ খারাপ অবস্থায় তারা ছিলেন। মামলা, মোকদ্দমা, অর্থবিত্ত, শরীর স্বাস্থ্য সব মিলিয়ে। তো অমন একটি সময়ে আমাদের অবলম্বন হয়েছিল তসবিহ, কোরআনুল করিম তেলাওয়াত করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আর যার অবস্থানে কোনো মতে হামাগুড়ি দিয়ে বেঁচে থাকা। এটাই হলো বাস্তবতা। আমি সেটা করেছি, এটা স্বীকার করি এবং করব। তো ওই অবস্থাতে যখন জুলাই এবং আগস্ট মাসে আমাদের সন্তানেরা রাজপথে নামলেন, তারপরে রক্ত দিলেন, এরপরে ঝুঁকি নিলেন এবং একটার পর একটা পরিকল্পনা তারা করলেন। হোয়াট এভার মেবি, আনন্দে, খুশিতে, আশায়, গর্বে আমার বুক ভরে গিয়েছিল। যেদিন শহীদ সাঈদ পুলিশের গুলিতে নিহত হলেন, আমি ওই সময়টাতে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। বাংলাদেশের ফেসবুকের ওই সময়টিতে ইতিহাসের সবচেয়ে ভাইরাল ওই স্ট্যাটাসটি, আমার সেই স্ট্যাটাসটি। এখানে কতজন লোক দেখেছিল, লাইক করেছিল, কত শেয়ার হয়েছিল, ডাজ নট ম্যাটার। কিন্তু আমি ওই কথাগুলো লিখতে গিয়ে আমার এই অফিসে বসে আমি অঝরে অনেকক্ষণ কেঁদেছিলাম। আমার খুব ইচ্ছা হয়েছিল আমি যদি ওভাবে মরতে পারতাম, কিন্তু আমার ওরকম সাহস হয়নি। আমি এখানে বসে কেঁদেছি, শহীদ আবু সাঈদের জন্য দোয়া করেছি এবং আমার যে প্ল্যাটফর্মগুলোতে আমি তাকে সমর্থন জানিয়েছি, কিন্তু আমি নিজে
শহীদ আবু সাঈদের পাশে বা ওই ভাইদের পাশে দাঁড়াতে পারিনি। এমনকি আন্দোলন যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ৩ তারিখ ৪ তারিখ আগস্ট মাসের কিংবা ৫ তারিখ, ৫ তারিখে আমি রাজপথে ছিলাম সকাল পর্যন্ত, মানে কোনো আন্দোলনের জন্য না, আমি অফিসে এসেছি আমার কাজকর্মের জন্য। কিন্তু আমি আমার কাপুরুষতার জন্য, ভীরুতার জন্য হোক, যে কোনো কারণে হোক, আমি পুলিশের গুলির ভয়ে হোক, আমি কিন্তু রাজপথে ওইভাবে ছাত্রদের সাথে নামতে পারিনি বা নামিনি। এটাই বাস্তবতা। এখন যারা বড় কথা বলছেন তাদের কাউকে আমি নামতেও দেখিনি, আমার মতোই তারা ছিলেন। তবে আমি অফিসে এসেছি, আমি রাজপথে চলাফেরা করেছি এবং এখন যেভাবে কথা বলছি বুক ফেলিয়ে, শেখ হাসিনার পুরো জমানাটাতে এইভাবেই কথা বলেছি, এই এতটুকু করেছি। কিন্তু বুলেটের সামনে আমি ওইভাবে বুক আবু সাঈদের মতো এভাবে চিতিয়ে দাঁড়াতে পারিনি। যে কাজটি এই ছাত্র জনতা করেছেন, কাজেই আমি তাদেরকে আমার মাথার মুকুট এবং তাজ মনে করি। এবং আমার সন্তান যদি এমন হতো তাহলে আমি তাদেরকে নিয়ে গর্ব করতাম। আমার সন্তানদেরকেও আমি ওদের মতো সাহসী বানাতে পারিনি। আন্দোলন যখন তুঙ্গে, তখন আমার বড় মানে ছোট সন্তানটি, সে তো ঘরে ছিল। তো সে মহল্লা পর্যন্ত এসেছে, মহল্লার বাইরে মেন রোডে এসে সে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি বা করেনি। তো কাজে আমার সন্তান হলেও আমি তাকে বলবো যে সে মহাবীর, নট লাইক দ্যাট। কিন্তু এই যারা আছে তারা আমার সন্তানের চেয়ে শ্রেষ্ঠতর। তারা তাদের বাবা মার সুখ শান্তির কথা চিন্তা করেনি, নিজেদের সুখ শান্তির কথা চিন্তা করেনি, তারা একটা বিপ্লব করেছে। এই জন্য আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি এবং বলবো না। এখন যেহেতু তারা রাজনীতিতে আসতে চাচ্ছে এবং আসবে, কথাগুলো বলতে হবে। এখন তাদেরকে কথাগুলো বলতে হবে, না বললে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে তারা যে রাজনৈতিক দলগুলো করতে চাচ্ছেন একটা বা দুটো, সেখানে তাদের কী কী ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, সেটা বা কী অবস্ট্রাগল হতে পারে, সেই অবস্ট্রাগলগুলো আমি বলবো, তারপর সম্ভাবনাগুলো বলবো খুব সংক্ষেপে। অবস্ট্রাগলগুলির মধ্যে ১ নম্বর অবস্ট্রাগলগুলো হলো যে তারা প্রথমে এসেই সরকারের সঙ্গে, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন যারা, তাদের জন্য রাতারাতি রাজপথে নামা এবং রাজনীতির যে বিরূপ মাঠ, এই মাঠের সমালোচনা মোকাবেলা করা সাইকোলজিক্যালি, মানসিকভাবে তাদের জন্য বিরাট বাধা হয়ে দাঁড়াবে। নাহিদ, আসিফ, তারপরে শেষে মাহফুজ, যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন, কিংবা শারজিসরা যারা বাইরে মন্ত্রী না হয়ে মন্ত্রীর মতো পর্যায়ে আছে, তারা যখনই রাজপথে আসবেন তাদেরকে জুনায়েদ সাকি, নুরু, ববি হাজ্জাজ, তারপরে বিএনপি জামাতের কথা বাদ দিলাম, ওনাদের মতো আসলে কষ্ট করতে হবে। ওনাদের মতো কষ্ট করতে হবে। সেই কষ্টটা গত ৭ মাসে তাদের যে প্রিভিলেজ, এখন সরকারি কর্মকর্তারা দেখা যাচ্ছে পুলিশই নুরুকে মেরেছে বা সাকিকে বাড়ি দিয়েছে পুলিশে, কিন্তু এই সমস্ত যারা লোকজন রয়েছে তারা এখনও পুলিশের বাড়ি খাননি। তারা পুলিশের বাড়ি খেয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু এখন আবার সেখান থেকে যখন এখানে চলে আসবে, এই যে একটা মানসিক দ্বন্দ্ব, এই মানসিক দ্বন্দ্বে তাদের যে